ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম আজগর সাহেব। তিনি ছিলেন খুবই গরিব দরিদ্র মানুষ। তার থাকার মতো কোনো রকমের একটি মাটির বাড়ি ছিল। সেখানে তার বউ আর তার বাবা মাকে নিয়ে বসবাস করত। আজগর সাহেব যেহেতু গ্রামে বসবাস করতেন, সেহেতু তিনি চাষের জমি এবং মানুষের বাড়িতে কাজ করে তার জীবিকা নির্বাহ করতেন। আর তিনি গরিব হওয়ায় প্রতিটি পদে পদে মানুষের কাছে গালাগালির সম্মুখীন হতেন। সামান্য কোনো কাজের ভুলের জন্য তাকে অনেক কড়া কথা শুনতে হতো। এভাবে তার দুঃখে কষ্টে ভালোই দিন যাচ্ছিল। হঠাৎ একদিন তার মাথায় ধনী হবার লোভ জাগে এবং সে জানে কোনো কাজের মাধ্যমে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে না। তাই আজগর সাহেব একটি কবিরাজের কাছে যায়, যদি কোনো তাবিজের মাধ্যমে বড়লোক হতে পারেন। কবিরাজের কাছে গিয়ে আজগর সাহেব সব খুলে বললেন যে তাকে সবাই অপমান করে সে আর এটা সহ্য করতে পারছে না। কবিরাজ বললেন, আমি পারবো তোকে ধনী করতে, কিন্তু তার জন্য যে অনেক কিছু কিনতে হবে তোকে, আর অনেক টাকার বিষয় আছে। তুই কি দিতে পারবি এটা? আজগর সাহেব বললেন, না, আমার কাছে তো কোনো টাকা নেই। কবিরাজ বললেন, তোর কাছে যেহেতু কোনো টাকা নেই, সেহেতু আমি তোকে আমল শিখিয়ে দিচ্ছি। এটা করবি, যদি করতে পারিস তাহলে তুই বড়লোক হতে পারবি। আজগর সাহেব বললেন, কি আমল? কবিরাজ বললেন, আরবি পড়তে পারিস? আজগর সাহেব বললেন, না, পারি না, তবে শিখে নিব। আপনি শুধু বলুন কি করতে হবে আমাকে। তারপর কবিরাজ বলতে শুরু করলেন, কোরআন শরীফের সূরা জিন নামে একটা সূরা আছে। ওই সূরাটা গভীর রাতে নিরিবিলি জায়গায়, যেখানে কোনো শব্দ ও কোলাহল নেই, সেই জায়গায় বসে একা একা সম্পূর্ণ সূরাটি পড়তে হবে। এভাবে টানা 20 দিন পড়তে হবে। 20 নাম্বার দিনে তোর সামনে একটা জিন হাজির হবে, কিন্তু সাবধান, সেই জিনটা খুব ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে তোর সামনে। তুই যদি ভয় না পেয়ে ওর সাথে কথা বলিস তাহলে জিনটি তোর কিছু করবে না, আর যদি তুই ভয় পেয়ে যাস বা পালিয়ে যাস তাহলে সেই জিনটি তোকে সেখানেই মেরে ফেলবে। তারপর তোর যা যা লাগবে সেই জিনটির কাছে থেকে তুই চাইবি, তাহলে সেই জিনটি তোকে তাই দিবে। কিন্তু সাবধান, জিনটি যদি তোর কাছ থেকে কিছু চায় তুই কখনোই রাজি হবি না, তাহলে তোর জীবনে সেখানেই শেষ হয়ে যাবে। বুঝেছিস কি আমি কি বললাম? আজগর সাহেব বললেন, ঠিক আছে হে কবিরাজ, আমি বুঝেছি আপনি কি বলেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। এই বলে আজগর সাহেব বাড়িতে ফিরে আসেন এবং তিনি সেই দিন রাত থেকেই আমলটি শুরু করেন। প্রিয় লিসেনার্স, এখানে একটা কথা বলে নেই যে আজগর সাহেবের বউ তখন অন্তঃসত্ত্বা ছিল। তিনি রাতে তার বউয়ের সাথে ঘুমাতেন, কিন্তু কবিরাজ সাহেব যেহেতু তাকে আমলটি নিরিবিলি জায়গায় আর একা একা করতে বলেছেন, তাই তিনি তার বউকে বলেন, দেখো তুমি তো এখন প্রেগনেন্ট, ঘুমের মাঝে যদি তোমার পেটের উপর আমার পা পড়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আমি বরং ওই দিকটার ফাঁকা রুমটায় ঘুমাবো। তার বউও কোনো আপত্তি করল না। আজগর সাহেব যে এই আমলটি করবে তা তাদের বাড়িতে কেউ জানতো না। এভাবে আজগর সাহেব প্রতিদিন আমলটি করতেন। অবশেষে সেই 20তম দিনে চলে এসেছে। তিনি সূরা জিন পড়তে পড়তে একসময় সূরাটি শেষ হয়ে যায় এবং চারপাশ ধোঁয়ায় ভরে যায়। তারপর তিনি দেখলেন যে তার সামনে এক ভয়ঙ্কর চেহারা নিয়ে একটি মেয়ে জিন দাঁড়িয়ে আছে। তিনি এই দৃশ্য দেখে আঁতকে ওঠেন। সেই জিনটিকে তা বুঝতে দেয়নি। জিনটি আসার পর আজগর সাহেব তার সাথে স্বাভাবিকভাবেই কথা বললেন। এভাবে কথা বলতে বলতে আজগর সাহেব সেই জিনটিকে বলেন যে তুমি আমাকে অনেক টাকার মালিক বানিয়ে দাও, আর এমনভাবে টাকা দিবে যাতে কেউ সন্দেহ না করে। যেমন আমার যেন মাঠের জমির ধান সবার চেয়ে বেশি হয়, আর সেই ধান বিক্রি করে আমি গাভী কিনবো। এভাবে যেন আমি অনেক বড়লোক হয়ে যাই। সেই মেয়ে জিনটি তার কথা শোনে এবং সত্যি তার পরের বার আজগর সাহেবের জমির ধান সবচেয়ে বেশি হয়। এমন করেই আজগর সাহেব অনেক টাকার মালিক হন। আস্তে আস্তে তিনি বাড়ি ঘর, গাভী, মাঠের জমি, অনেক সম্পদের মালিক হয়। এসব কিছু দেখে অবশ্য কেউ সন্দেহ করেনি। অনেক দিন কেটে যায়। এখন আজগর সাহেবের বউয়ের ডেলিভারির আর কয়েক মাস বাকি আছে। তাই আজগর সাহেব সেই জিনটির সাথে আবার একদিন গভীর রাতে দেখা করে এবং বলে, আমার তো এখন অনেক ধন সম্পদ, আমি চাই আমার যেন ছেলে সন্তান হয়, আর সেই হবে আমার সব ধন সম্পদের মালিক। সেই জিনটি বলল, এটা তো অনেক কঠিন কাজ, তবে আমি যথাসাধ্য চেষ্টা করব, কিন্তু আমার একটা শর্ত আছে। তখন আজগর সাহেব বললেন যে আমি সব শর্ত শুনতে রাজি আছি, কিন্তু আমার যেন ছেলে সন্তান হয়, এটা আমি চাই। কি শর্ত বলো তুমি? জিনটি বলল, কাল রাতে তোমাকে আমার বাবা মায়ের সাথে দেখা করতে হবে।
তখন আজগর সাহেবের মনে ছিল না যে কবিরাজ তাকে নিষেধ করেছিল যে জিনটি যদি কিছু চায় তাতে সে যেন রাজি না হয়। আজগর সাহেব বললেন, এ আর এমন কি কাজ, আমি যাব কালকে তোমার বাবা মায়ের সাথে দেখা করতে। এই বলে জিনটি চলে যায়। পরের দিন আবার গভীর রাতে জিনটি আসে এবং আজগর সাহেবকে বললেন, চলো আজকে আমি তোমাকে আমাদের দেশে নিয়ে যাব। আজগর সাহেব বললেন, ঠিক আছে চলো। এই বলে জিনটি আজগর সাহেবকে চোখ বন্ধ করতে বলে। আজগর সাহেব চোখ খুলতেই দেখলেন তিনি অন্য এক জগতে চলে এসেছেন। চারিদিকে মেঘের মতো কোনো মাটি নেই। সেই মেঘের উপর অনেক বাড়ি ঘর ভেসে ভেসে আসে। সেই জিনটি আজগর সাহেবকে নিয়ে একটি ঘরের মধ্যে ঢুকলেন। আজগর সাহেব সেখানে দেখলেন যে ঘরের মাঝে একটি পুরুষ জিন ও একটি মহিলা জিন সম্পূর্ণ কালো কাপড় পরে আছে। তাদের চেহারাটা অনেক ভয়ঙ্কর ছিল। আজগর সাহেবকে দেখা মাত্রই সেই জিন দুটি বলে উঠল, বাহ, আমাদের মেয়ের পছন্দ আছে বলতে হবে। আজগর সাহেব বললেন, পছন্দ মানে? জিন দুটি বলল, তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিব। আজগর সাহেব বললেন, বিয়ে মানে? আমার বিয়ে তো হয়ে গেছে, আর আমি কাউকে বিয়ে করব না। এ উত্তর শুনে মেয়ে জিনটির বাবা মার আগে গজগজ করছিল। সাথে সাথে সেই মেয়ে জিনটি আজগর সাহেবকে নিয়ে তার বাড়িতে পৌঁছে দেয় এবং মেয়ে জিনটি খুবই রাগান্বিত হয়ে বলতে থাকে, তুই আমার বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করলি কেন? তোকে আমি বিয়ে করেই ছাড়বো, আর যদি তুই আমাকে বিয়ে না করিস তাহলে আমি তোকে বেঁচে থাকতে দিব না। এভাবে বলে আর আজগর সাহেবের উপর অমানবিক নির্যাতন করতে থাকে। এই দিনের পর থেকে আজগর সাহেব আর শান্তিতে দিন কাটাতে পারে না। সেই জিনটি সারা দিন সারা রাত আজগর সাহেবের উপর নির্যাতন করতে থাকে, যেমন গরম তেল কানে ঢেলে দেওয়া, চোখে সুচ ফুটিয়ে দেওয়া, হাত পা উল্টা দিকে মোচড়ানো ইত্যাদি। আজগর সাহেব এসব অত্যাচার সহ্য করতে না পেরে আর্তনাদ করে। একদিন আজগর সাহেব বলে, আগে আমার সন্তানটা পৃথিবীর আলো দেখুক, আমি আমার সন্তানকে দেখে তারপর তোমাকে বিয়ে করে তোমার দেশে চলে যাব। সেই মেয়ে জিনটি আজগর সাহেবকে একটি সুযোগ দিলেন। তিনি আজগর সাহেবের ছেলের সন্তান হওয়া পর্যন্ত অপেক্ষা করলেন। এর মাঝে আর জিনটি অত্যাচার করেনি। তারপর সেই দিন চলে এলো। আজগর সাহেবের বউকে নিয়ে যাওয়া হলো ডেলিভারি করার জন্য। আর ডেলিভারির পর আজগর সাহেবের কোল জুড়ে এক পুত্র সন্তান জন্ম নিল। সবাই দেখে মহা খুশি। আবার সেই দিন রাতে মেয়ে জিনটি আসে এবং আজগর সাহেবকে বলে যে এবার তাকে বিয়ে করতে হবে। কিন্তু আজগর সাহেব মুখের উপর বলে দেয় যে সে তাকে বিয়ে করতে পারবে না, এতদিন তাকে অজুহাত দিয়ে রেখেছিল। মেয়ে জিনটি আজগর সাহেবের উপর ক্ষিপ্ত হয়ে আবার নির্মমভাবে অত্যাচার করতে থাকে। আর এই অত্যাচার সহ্য করতে না পেরে আজগর সাহেব আর্তনাদ করতে থাকে। আজগর সাহেবের আর্তনাদ শুনে সবাই তার ঘরে চলে আসে। এসে দেখে আজগর সাহেব তার হাত পা মোচড়ানো অবস্থায় মাটিতে পড়ে আছে। সে এভাবেই আর্তনাদ করছে। তার সাথে একটি মেয়েলি গলায় অনেক বিশ্রী ভাষায় গালাগালির শব্দ শোনা যাচ্ছে, কিন্তু কোনো মেয়েকে সেখানে দেখা যাচ্ছে না। সবাই এই দৃশ্য দেখে আঁতকে ওঠে। আজগর সাহেবের বাবা সাথে সাথে দৌড় দেয় মসজিদের দিকে ইমাম সাহেবকে ডেকে আনার জন্য। কিন্তু সাথে সাথে সেই জিনটি মেয়েলি গলায় নিষেধ করে দেয় এবং বলে যদি সেই ইমামকে ডাকতে যায় তাহলে রাস্তার মাঝেই মারা যাবে। আজগর সাহেবের বাবা সেই জিনটির কথা উপেক্ষা না করে ইমাম সাহেবকে ডাকতে যায়। কিন্তু অনেক সময় পার হওয়ার পরেও যখন আজগর সাহেবের বাবা বাড়ি আসছিলেন না, তখন সবাই চিন্তায় পড়ে যায়। তারপর বাহির থেকে কেউ একজন খবর নিয়ে আসে যে আজগর সাহেবের বাবাকে রাস্তায় মৃত অবস্থায় পাওয়া গেছে। সবাই শোকের মাঝে পড়ে যায়। তারপর ধর্মীয় রীতি অনুযায়ী তাকে দাফন করা হয়। এরপর থেকে আজগর সাহেবের বউয়ের সাথে ঘটনা ঘটতে থাকে। একদিন রাতে আজগর সাহেবের বউ তার সন্তান নিয়ে ঘুমাচ্ছিলেন। তারপর তিনি গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখেন তার পাশে তার সন্তান নেই। তিনি লাফ দিয়ে উঠে খুঁজতে থাকেন। তারপর যেই না ড্রয়িং রুমে যাবেন তখনই দেখেন আজগর সাহেব তার সন্তানকে পা ধরে ঝুলিয়ে রেখেছে এবং এমন দৃষ্টিতে তাকিয়ে আছে যেন সামনে অনেক সুস্বাদু খাবার রাখা হয়েছে, তিনি সেটা খাবেন। আর তার জিহব্বা অনেক লম্বা করে রেখেছে, জিহব্বা থেকে লালা টপ টপ করে পড়ছে। এমন দৃশ্য দেখে আজগর সাহেবের স্ত্রী এক চিৎকার দিয়ে দৌড়ে যান তার সন্তানকে বাঁচানোর জন্য। তার চিৎকার শুনে আজগর সাহেবের মা সহ বাড়ির সবাই দৌড়ে আসেন এবং তারাও চোখের সামনে এই দৃশ্য দেখেন। তার পরের দিন আজগর সাহেবের ঘর থেকে অনেক চিৎকার আর আর্তনাদের শব্দ আসছিল। সবাই যখন শুনে তার ঘরের দিকে ছুটে যায়
যায় তখন তার ঘর থেকে মেহেলি গলায় কেউ বলে উঠল, যা এখান থেকে, যা নয়তো তোর জানটাও নিয়ে যেতে পারবি না। এ কথা শুনে ভয়ে আর কেউ ঘরে ঢোকার সাহস পেল না। সাথে সাথে আসগর সাহেব বলে উঠেন, ওদের কিছু করো না, আমার ছেলেটা অনেক ছোট। এভাবে করতে করতে একদিন সেই জিনটি অনেক বেশি অত্যাচার করায় আসগর সাহেব এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে যান। এই ছিল ঘটনা। সো লিসেনার্স, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি তার নাম উল্লেখ করেননি এবং এই ঘটনাতে ছদ্মনাম ব্যবহার করা হয়েছিল। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আর এই ঘটনাটি ব্ল্যাক ম্যাজিককে কেন্দ্র করে। ব্ল্যাক ম্যাজিক যে কতটা ভয়ঙ্কর তা আমরা এই ঘটনার মাধ্যমে বুঝতে পারবো। তো লিসেনার্স, আমরা ঘটনায় চলে যাই। সাইমা নামের একজন মেয়ে, তার বয়স 20 বছর। তার বিয়েও হয়ে গেছে, তবে তার স্বামী বিভিন্ন কাজে বাড়ির বাইরে থাকতো এবং মাসের বেশিরভাগ দিনগুলো তার স্বামী কাজের সুবাদে বাইরেই থাকতো। লিসেনার্স, এখানে একটা কথা বলে রাখি, সাইমা তার বাবার একমাত্র সন্তান, আর তার জন্মের পরেই তার মা মারা যান। আর তার বাবা একজন কবিরাজ বা কালো জাদুকর, আমরা যাকে ব্ল্যাক ম্যাজিশিয়ান বলি। তো সাইমার বাড়িতে একা একা ভালো লাগতো না তখন সে তাদের পাশের বাড়িতে গিয়ে গল্প করত। তো সাইমা যেই বাড়িতে অবসর সময়ে গল্প করতে যেত সেই বাড়িতে একটি 23 থেকে 24 বছরের যুবক ছিল, যার নাম ছিল রোমান। মূলত সাইমা রোমানদের বাসায় যেত গল্প করতে। এভাবে সাইমা তাদের বাড়িতে প্রায় প্রতিদিনই যেত। যাওয়া আসা করতে করতে সাইমা আর রোমানের মাঝে একটি অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। তবে তা কেউ জানতো না। কয়েক মাস তাদের অবৈধ সম্পর্কটি চলতে থাকে। তারপর সবার সামনে প্রকাশ হয় যে সাইমা অন্তঃসত্ত্বা, আর এটা হয়েছে রোমানের কারণে। সাইমা তখন রোমানদের বাড়িতে এসে কথা জানায় যে সাইমার পেটে রোমানের সন্তান, কিন্তু রোমান তখন এ কথা সম্পূর্ণ অস্বীকার করে। তারপর সাইমা বলে তাকে এখন বিয়ে করতে হবে, তা না হলে সে আত্মহত্যা করবে। কিন্তু রোমান সহ তাদের বাড়ির সবাই বলে যে রোমানের সাথে তারা সাইমার বিয়ে দিবে না। এভাবে সাইমা তাদের অনেকবার বলে, কিন্তু তারা বিয়ে দিতে অস্বীকার করে। ফলে সাইমার মাঝে রাগ কাজ করে এবং তখন সে সিদ্ধান্ত নেয় যে সে আত্মহত্যা করবে। রোমানদের বাড়ির বাইরে একটি বড় বটের গাছ ছিল। সাইমা সেই দিন রাতে সেই গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সাইমার বাবা পরের দিন সকালে এটি দেখে সেখানে কান্না করতে থাকে এবং রোমান ও তার পরিবারের উপর ক্ষুব্ধ হয়। এখানে একটি কথা বলে রাখা ভালো, সাইমা তার বাবার একমাত্র সন্তান ছিল, আর তার মা তো অনেক আগেই মারা গিয়েছিল। সাইমার বাবা তার একমাত্র মেয়ের এমন মর্মান্তিক মৃত্যু দেখে অনেক কষ্ট পাচ্ছিল। তাই সাইমার বাবার সিদ্ধান্ত নেয় যে রোমানও তার পরিবারকে ধ্বংস করে দিবে। তার জন্য রোমানও তার পরিবারের উপর কালো জাদু করবে। কবিরাজের মানে সাইমার বাবার একমাত্র সন্তান ছিল সাইমা, আর সেই সন্তান তাকে একা করে দিয়ে চলে গেল। এই শোকে তিনি সাইমার লাশটিও দাফন করেনি। তার লাশের চুল, হাতের নখ, শরীরের হাড্ডি ইত্যাদি উপকরণ দিয়ে ভয়ঙ্করভাবে কালো জাদু করে। তারপর একদিন রোমান রাতে তার ঘরে ঘুমানোর জন্য শুয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যে তার ঘুম এসে যায়। গভীর রাতে হঠাৎ রোমানের ঘর থেকে আত্মচিৎকার শুনে তার পরিবারের লোকজন দৌড়ে তার ঘরের দিকে যায়। গিয়ে দেখে রোমানের চোখে মুখে অনেক আঁচড়ের দাগ। রোমানকে যখন জিজ্ঞেস করা হয় যে কি হয়েছে, তখন সে বলল যে আমি হঠাৎ ঘুম থেকে কারোর হাঁটার শব্দ শুনে উঠে পড়ি। তারপর আমি আবসা আধারে দেখলাম আমার ঘরে কে যেন চুল ছিঁড়ে হাঁটছে। তারপর আমি যখনই বললাম কে, তখন সে আমার দিকে এগিয়ে এলো এবং বলল আমি আর কেউ নয়, সাইমা। বলে সে হাসতে থাকে আর আমার চোখে মুখে আশ্রাতে থাকে। তাই আমি চিৎকার করে উঠি। রোমানের কথা শুনে তার পরিবারের লোকজন খুব বেশি একটা পাত্তা দিলেন না। বললেন যে কয়েকদিন আগে এমন একটা ঘটনা ঘটে গেছে যে তাই হয়তো তুমি এমনটা দেখছো, এটা তোমার মনের ভুল বলে তারা রোমানকে সান্ত্বনা দেয়। তারপর একদিন রোমান নদীতে মাছ ধরতে যায় এবং বাড়িতে ফিরতে ফিরতে তার রাত হয়ে যায়। সে অন্ধকারে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল এবং সে যখন তাদের বাড়ির বাহিরের বটগাছের কাছে এসে গেছে, তখন সে দেখলো কে যেন গাছের নিচে বসে মেয়েলি গলায় কাঁদছে। রোমান ভাবলো রাতে এখানে আবার কে কাঁদছে। সে ভয়ে ভয়ে এগোতে থাকে সেই কান্না করা মেয়েটির দিকে। তারপর সে মেয়েটির কাছে গিয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, কে আপনি, আর এত রাতে এখানে কাঁদছেন কেন? সেই মেয়েটি কান্না করেই যাচ্ছিল। তারপর রোমান যখন তার গায়ে হাত দিয়ে ডাক যাবে, তখনই মেয়েটি মাথা তুলে তাকায়। রোমান সে মেয়েটির মুখ দেখে আটকে ওঠে। সে দেখলো মেয়েটির মুখের মাংস গলে গলে পড়ছে। লাল লাল দুটো চোখ যেন বেরিয়ে এসেছে, মাথার চুল উস্কো খুস্কো। রোমান ভয়ে নড়তে পারছে না, কোনো কথাও বলতে পারছে না।
সেই সময় সেই মেয়েটি লাফ দিয়ে উঠে রোমানের গলা চেপে ধরে আকাশের দিকে তুলে ধরেছে আর বলছে, আয় তোর জন্যই তো অপেক্ষা করছি, তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিস, আজ আমি তোকে মেরেই ফেলবো। এভাবে সেই মেয়েটি বলতে থাকে আর রোমানের মুখে আশ্রাতে আশ্রাতে তার মুখের মাংস ছিঁড়ে ফেলে। রোমান তখন অনেক জোরে আর্তনাদ করতে থাকে আর এই আর্তনাদ শুনে বাড়ির সবাই ছুটে আসে এবং তারা বটগাছের নিচে রোমানকে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় পায়। তারা রোমানকে ধরাধারি করে ঘরে নিয়ে যায় এবং সব রক্ত ধুয়ে দেয়। সাথে সাথে ডাক্তার দেখানো হয়। রোমান সেদিন মৃতর মতো বিছানায় পড়েছিল। তারপর যখন রোমানের জ্ঞান ফিরে তখন রোমানের বাবা মা এই ভয়ঙ্কর ঘটনাটি জানতে পারে। আবার সেদিন মাঝরাতে যখন হঠাৎ রোমানের মা ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠে তখন তিনি দেখেন যে তাদের বাড়ির উঠানে সায়মা ভয়ঙ্কর চেহারা নিয়ে হাঁটাহাঁটি করছে। এটি দেখে রোমানের মা এক চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। সাথে সাথে রোমানের বাবা ঘুম থেকে ওঠে এবং তার মায়ের চোখে পানি দিয়ে জ্ঞান ফিরান। তারপর এসব জানতে পারেন। এভাবে সায়মার বাবা ভয়ঙ্কর এক কালো জাদু করে রোমানের পরিবারের উপর। পরের দিন সকালে এক হুজুরের কাছে রোমানকে নিয়ে যাওয়া হয়। হুজুর বলল, আমাকে একদিন সময় দিন, আমি আপনাদের কালকে জানাবো সব। সেদিন রোমান তার বাবা মাকে নিয়ে বাসায় ফিরে আসেন। পরদিন আবার হুজুরের কাছে গেলে হুজুর এক ভয়ঙ্কর তথ্য দেয়। হুজুর বললেন যে সায়মা যখন রোমানকে বিয়ে করতে চেয়েছিল তোমরা তাকে রোমানের সাথে বিয়ে দিতে অস্বীকার করো। আর সায়মা তার বাবার কাছে কান্না করে আর বলে, বাবা আমাকে যদি রোমান বিয়ে না করে তাহলে আমি আত্মহত্যা করব, কারণ আমার পেটে রোমানের সন্তান বড় হচ্ছে। সায়মার বাবা তখনও বুঝতে পারেনি যে সায়মা সত্যি আত্মহত্যা করবে। আর পরদিন সায়মা তোমাদের বাড়ির সামনের বটগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আর এই দৃশ্য সায়মার বাবা সহ্য করতে না পেরে তোমাদের উপর ভয়ঙ্করভাবে কালো জাদু করে। এই জাদুতে সায়মার বাবা সায়মার হাতের নখ, মাথার চুল ইত্যাদি ব্যবহার করে। তাই সায়মার রূপে ভয়ঙ্কর চেহারা নিয়ে শয়তান জিন আপনাদের ভয় দেখাচ্ছে। এই কালো জাদু নষ্ট করা সম্ভব নয়, তবে আমি যথাসাধ্য চেষ্টা করব। হুজুর প্রথমে রোমানকে একটি গোল বৃত্তের মাঝে বসান এবং রোমানের হাতের কনিষ্ঠ আঙ্গুল চেপে ধরে দোয়া কালাম পড়তে থাকে। এক পর্যায়ে রোমান হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে এবং আবার লাফ দিয়ে উঠে বসে। এবার হুজুর রোমানকে জিজ্ঞেস করে যে তুই কেন এসেছিস এর শরীরে। সাথে সাথে রোমানের শরীর থেকে মেয়েলি গলায় একটি উত্তর এলো, আমি নিজ ইচ্ছায় আসিনি, আমাকে কেউ পাঠিয়েছে। তারপর হুজুর তাকে জিজ্ঞেস করলো যে কে তোকে পাঠিয়েছে। তারপর রোমানের ভিতরে থাকা সেই জিনটি কোনোভাবেই বলতে চাচ্ছিল না। হুজুর অনেক দোয়া কালাম পরে ফু দেয় এবং অনেক জোরাজোরিতে জিনটি বলতে রাজি হয়। জিনটি বলল, আমাকে সায়মার বাবা পাঠিয়েছে। সায়মার অঙ্গ প্রত্যঙ্গ থেকে অনেক কিছু নিয়ে কুফরি কালামের মাধ্যমে আমাকে রোমানের উপর চালান করে দেওয়া হয়েছে, যাতে রোমানকে আমি তিলে তিলে মেরে ফেলি। হুজুর এসব শুনে বলে, না তুই রোমান আর ওর পরিবারকে ছেড়ে চলে যা, নয়তো তোকে আমি বোতল বন্দি করব। কিন্তু সেই জিনটি বলল, আমি অনেক শক্তিশালী, তুই আমার কিচ্ছু করতে পারবি না। এই বলে সেই রোমানের ভেতরে থাকা জিনটি অট্টহাসিতে ফেটে পড়ে। তারপর জিনটি রোমানের শরীর থেকে ছেড়ে চলে যায় এবং রোমান আবার অজ্ঞান হয়ে পড়ে। তখন হুজুর রোমানের বাবা মাকে বলে যে এই জিনকে সরানো কোনো সহজ কাজ নয়। সায়মার বাবা অনেক নির্মমভাবে কালো জাদুটি করেছে। একমাত্র সায়মার বাবা যদি চায় তাহলে এই কালো জাদু নষ্ট করা সম্ভব। হতাশ হয়ে রোমানের বাবা মা রোমানকে নিয়ে বাড়িতে ফিরে আসে। তারপর রোমানের বাবা মা সায়মার বাবার কাছে যায় এবং অনেক আকুতি মিনতি করতে থাকে যাতে কালো জাদুটি তুলে নেয়। কিন্তু সায়মার বাবা এক কথা বলে দেয় যে তিনি এই কালো জাদু তুলে নেবেন না। তিনি আরও বলেন, এখন বুঝতে পেরেছো যে সায়মা যখন আমাকে ছেড়ে চলে গেল তখন আমার কেমন লেগেছিল। রোমানের বাবা বলে, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। কিন্তু সায়মার বাবা কোনো কথা শুনতে রাজি নয় এবং রোমানের বাবাকে তাড়িয়ে দেন। রোমানের বাবা নিরাশ হয়ে বাড়ি ফিরেন। এভাবে যতই দিন যেতে থাকে রোমানের শারীরিক অবনতি হতে থাকে। এক পর্যায়ে রোমান কিছুই খেতে পারে না এবং খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। দিন দিন রোমানের শরীর শুকিয়ে যেতে থাকে আর মৃত্যু শয্যায় পড়ে যায়। এভাবে যতই দিন যেতে থাকে রোমান আরও অসুস্থ হয়ে পড়ে। একদিন সকালে রোমানের মা রোমানের ঘরে যায় তাকে ঘুম থেকে ডাকতে। রোমানের ঘরে ঢুকতে ঢুকতে তার মা রোমান রোমান বলে ডাকতে থাকে। তারপর যখনই তার মা রোমানের শরীর থেকে কাঁথাটা সরালেন তিনি আঁতকে উঠলেন এবং সেখানেই আত্মচিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। সাথে সাথে বাড়ির লোকজন ছুটে আসে এবং দেখে রোমানের সারা শরীর শুকিয়ে হাড়গোড় বেরিয়ে গেছে আর অসংখ্য আঁচড়ের দাগে রোমানের শরীর রক্তাক্ত হয়ে বিছানায়
পড়ে আছে। তার চোখ দুটো দেখে মনে হচ্ছে কিছু একটা দেখে অনেক ভয় পেয়েছিল মৃত্যুর আগে। চোখ দুটো বড় বড় মনে হচ্ছে এখনই বের হয়ে আসবে। আর বিছানার পাশে রোমানের মা অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তারপর রোমানকে ধর্মীয় রীতি অনুযায়ী দাফন করানো হয়। রোমান মারা যাওয়ার পরেও সাইমার বাবা রোমানের পরিবারের পিছু ছাড়েনি। এবার রোমানের বাবা মাকে ভয় দেখানোর জন্য সাইমার বাবা অনেক ভয়ঙ্কর রূপ নিয়ে আশা জিন পাঠিয়ে দিত গভীর রাতে। তারপর যখন রোমানের বাবা মা এক কবিরাজের কাছে যায়, কবিরাজ তাদের তাবিজ দেয়। এই তাবিজ নেওয়ার পর তারা আর কিছু দেখেনি। এভাবে কিছুদিন যাওয়ার পর সাইমার বাবা বার্ধক্যজনিত কারণে বিছানায় পড়ে যায় এবং অনেক অসুস্থ হয়ে পড়ে। যেহেতু সাইমার বাবার আপনজন বলতে কেউ ছিল না, তাই তার সেবা করার মতো কেউ ছিল না। এভাবে পড়ে থাকতে থাকতে তার শরীরে অসংখ্য পোকা ধরে, যা তাকে তিলে তিলে কষ্ট দিচ্ছিল। আর সবাই জানতে পারে যে সাইমার বাবা কুফরি কালাম করে, তাই তাকে ঘৃণায় কেউ সাহায্য করতে আসেনি। এমন কষ্ট পেতে পেতে একদিন সাইমার বাবা এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে যায়। মানুষ যখন কোনো সারা শব্দ না পেয়ে তাদের বাড়িতে গিয়ে তাকে দেখতে যায়, তারা সাইমার বাবাকে দেখে আঁতকে ওঠে। তারা দেখলো সাইমার বাবার লাশ, সেখানে পোকা ধরে জঘন্য দুর্গন্ধ আসছিল। আর তার চোখ দুটো এত বড় হয়ে গিয়েছিল যে দেখে মনে হচ্ছে মৃত্যুর আগে অনেক ভয়ানক কিছু দেখেছেন। সো লিসেনার্স, যারা কালো জাদু করতে বা শিখতে আগ্রহ প্রকাশ করেন তাদের বলছি, কেউ এটি নিয়ে বেশি আগ্রহ দেখাবেন না, কারণ তার পরিণতি কখনো ভালো হতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ সাইমার বাবা নিজেই। লিসেনার্স, আমি আপনাদের সাথে এবার আরেকটি হাড় হিম করা কবরস্থান এবং ব্ল্যাক ম্যাজিক শিখতে যে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হয় সেই কেন্দ্রিক একটি ঘটনা বলবো এবার। আশা করি সবার ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে আমার পরিশ্রম সার্থক বলে আমি মনে করব। আর এই ঘটনায় সঙ্গত কারণে ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। তো আমরা মূল ঘটনায় চলে যাই। আমার নাম তুষার। আমি পড়ালেখা করার সুবাদে বাড়ি থেকে বেশ দূরে একটি শহরের কলেজে আবাসিকে থাকি। আমরা ছিলাম সমাজের কাছে অনেক সম্মানিত একটি পরিবার। তো আমাদের এলাকাটি ছিল বাংলাদেশের যমুনা নদীর কোনো এক শাখার তীরে। তারপর অনেক দিন পর আমি কলেজ থেকে কিছুদিন ছুটি পাওয়ার কারণে আমি গ্রামের বাড়িতে যাই ছুটি কাটাতে। তখন নদীর পানি শুকিয়ে গিয়েছিল অনেকটা, চর পড়ে গিয়েছে নদীর তীরে। সে নদীর পাশে আমাদের অনেক জমি আছে, সেখানে সবজি চাষ করা হয়, যেমন মরিচ, বেগুন, বরবটি ইত্যাদি অনেক কিছু। এই জমিগুলো দেখাশোনা করার জন্য গ্রামের একটি বখাটে যুবককে দায়িত্ব দেওয়া হয়। সেই ভাইটির নাম ছিল শুভ। একদিন বিকেলে শুভ ভাই আমাদের বাড়িতে এলো আমার বাবা মায়ের সাথে দেখা করতে। সেখানে তার সাথে আমার দেখা হয়ে যায় এবং 2-4টা কথা বললাম তার সাথে। তারপর আমি শুনলাম শুভ ভাই নাকি আমাদের নদীর পাশের জমিগুলো দেখতে যাবে, যে জমির কি অবস্থা। আমি এই কথা শোনা মাত্রই বাবা মাকে বললাম যে আজ শুভ ভাইয়ের সাথে আমিও যাব, অনেক দিন থেকে যাই না, একটু ঘুরে আসি। আমার বাবা মা কোনো আপত্তি করলো না, বলল যা ঘুরে আয়। তারপর আমি, শুভ ভাই আর গ্রামের একটি বন্ধুকে নিয়ে আমরা রওনা দিলাম। গ্রামের মাঠের আইল ধরে আমরা 3 জন হাঁটছিলাম। হঠাৎ চারপাশ কেমন যেন অন্ধকার হয়ে গেল। দেখে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। আমরা 3 জন দৌড়াতে লাগলাম যেন তাড়াতাড়ি পৌঁছে যাই। ইতিমধ্যে দেখলাম অনেক দূর বৃষ্টি দেখা যাচ্ছে, তাই আমরা খুঁজতে থাকি যে চারপাশে কারো বাড়ি আছে কিনা যেখানে আশ্রয় নিব। তারপর আমরা একটা টিনের বাড়ি দেখলাম, সেখানে দৌড়ে গেলাম এবং সেখানেই আশ্রয় নিলাম। অবশ্য সেই বাড়ির মালিকটাও শুভ ভাইয়ের পরিচিত। এভাবে কেটে গেল 1.5 ঘন্টার মতো সময়। আস্তে আস্তে বৃষ্টি থামলো, চারপাশে অনেকটা অন্ধকার হয়ে গেছে। দেখে বুঝলাম প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তারপরেও আমরা হাঁটা দিলাম আমাদের জমির দিকে। আমার কাছে স্মার্টফোন ছিল আর শুভ ভাইয়ের কাছে একটি টর্চ লাইট ছিল। আমি আমার হাতের ফোনের ফ্ল্যাশ লাইটটি জ্বালিয়ে হাঁটতে থাকলাম খোলা মাঠে। দেখলাম আমরা 3 জন ছাড়া খোলা মাঠে আর কেউ নেই। বলে রাখা ভালো, আমাদের সেই জমিতে যেতে হলে একটি ঘন বাঁশবাগান, একটি কবরস্থান পার করতে হতো। অন্ধকারে হাঁটতে হাঁটতে সেই বাঁশবাগানের কবরস্থানের কাছে পৌঁছে গেলাম আমরা। তখন একদম চারপাশ রাত হয়ে গেছে, আকাশে বাঁকা চাঁদ উঠেছে। যেতে যেতেই হঠাৎ শুধু ভাই কিসের সাথে যেন হুমড়ি খেয়ে একটি ভাঙা কবরের মাঝে পড়ে গেল।
আমরা সাথে সাথে তাকে সেখান থেকে উঠাতে সাহায্য করলাম। শুভ ভাই উঠে সেই কবরের দিকে তাকিয়ে আঁতকে উঠলেন এবং বললেন, তুষার, তোমরা চলো এখান থেকে, আর এক মুহূর্ত থাকা যাবে না। আমি আর আমার সেই বন্ধুটি শুভ ভাইয়ের কথা শুনে অবাক হলাম আর বললাম, কি হয়েছে ভাই, কোনো কি সমস্যা? শুভ ভাই বললেন, দেখো ভাই, যা বলার পরে বলবো, এখন এখান থেকে আগে চলো। তারপর আমরা বাড়ির রাস্তার দিকে হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ হাঁটার পর আমি শুভ ভাইকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাই, কবর দেখে এমন আঁতকে উঠলেন কেন? কবরের ভেতর কিছু দেখেছিলেন নাকি? শুভ ভাই বলল, কিছু দেখিনি তো ঠিকই, কিন্তু এই কবরটি আমার জীবন শেষ করে দিয়েছে, যার ভার আমি এখনো বয়ে বেড়াচ্ছি। এই কথা শুনে আমি একটু আগ্রহ নিয়ে বললাম, ভাই কি হয়েছে, আমাকে একটু বলুন তো। আমার কথা শুনে শুভ ভাই বললেন, শুনবে? এত সময় ধৈর্য নিয়ে শুনতে পারবে তো? আমি বললাম, হ্যাঁ ভাই, অবশ্যই পারবো, আপনি বলুন। আমার কথা শুনে শুভ ভাই কিছুক্ষণ চুপ থেকে বললেন, শোনো তাহলে। একদিন আমি মাঠে কাজ করছিলাম, তখন ছিল গরমের দিন, চারপাশে তাল আর কাঁঠাল পাকার ধুম পড়ে গেছে। আমি যেই মাঠে কাজ করছিলাম সেই মাঠের পাশের আরও কয়েকটি মাঠে কিছু মানুষ কাজ করছিল। আমি একটি গান ধরে কাজ করছিলাম, এমনই এক সময় বুঝতে পারলাম কে যেন আমাকে পিছন থেকে ডাকছে, এই ছোড়া, এই শোন তো একটু, এভাবে ডাকছে। যেই না পিছনে তাকালাম, দেখলাম একটি কবিরাজ বা তান্ত্রিক টাইপের, সারা শরীর লাল কাপড়ে ঢাকা এক মুরব্বী। আমি বলে উঠলাম, কিছু বলবেন? তিনি বললেন, আমি এই জমিতে কিছুদিন তাঁবু নিয়ে থাকতে চাই, আমি কি থাকতে পারি? সেই তান্ত্রিক টাইপের লোকটি যেই জমিতে থাকতে চাচ্ছিলেন, সেই জমির মালিক পাশের জমিতে কাজ করছিল। আমি সেই জমির মালিককে ডাকলাম এবং বললাম যে এই মুরব্বী আপনাকে কিছু বলতে চায়। তারপর সেই তান্ত্রিক টাইপের লোকটি সেই জমির মালিককে জানায় যে তিনি কিছুদিন এই জমিতে থাকতে চায়, যদি তার কোনো আপত্তি না থাকে। জমির মালিক বললেন, আমার কোনো আপত্তি নেই, আপনি চাইলে থাকতে পারেন। কবিরাজটি এক প্রকার খুশি হলেন এবং আমার দিকে তাকিয়ে বললেন, তোমার কালকে সময় হলে সকালের দিকে একটু আসিও। আমি তাকে বললাম, হ্যাঁ অবশ্যই আসব। বলে আমি সেদিনের মতো কাজ করে মাঠ থেকে বাড়িতে গেলাম। পরদিন সকালে আবার সেই মাঠে গেলাম যেখানে তান্ত্রিকটি থাকতে চেয়েছিল। আমাকে আসতে দেখেই সেই লোকটি হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে আর বলল, ও এসেছো তুমি? যাক, ভালোই হয়েছে, আমি এখানে কাঠের একটি ঘর তৈরি করব। তাই এই কাজে তুমি আমাকে সাহায্য করলে আমার জন্য সুবিধা হতো, তাই তোমাকে ডেকেছি। করবে আমাকে সাহায্য? আমি বললাম, কেন করব না। সেই লোকটিকে সাহায্য করে একটি ঘর তুলে দিলাম। কাজ শেষে তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি কি কবিরাজ? তিনি বললেন, হ্যাঁ। এভাবেই জানতে পারলাম তিনি কবিরাজ। কিছু কথা বলতে বলতে আমি বললাম, তাহলে আজ আমি বাড়ি যাচ্ছি। সেই লোকটি বললেন, কাল আবার আসিও। আমি বললাম, ঠিক আছে, আসবো। এভাবে প্রতিদিন আমি তার সাথে দেখা করতে যেতাম। অনেক সময় যে দেখতাম লোকটি ধ্যান করছে। এভাবে প্রায় 1 মাস হয়ে গেল। তিনি একদিন বললেন, আমার যাওয়ার সময় হয়ে গেছে। আমি বললাম, এখনই চলে যাবেন? তিনি বললেন, হ্যাঁ, আমি যেখানে যাই সেখানে 1 মাসের বেশি থাকি না। আমি ওনার সাথে থেকে থেকে আমারও কবিরাজি বিষয়ে একটু আগ্রহ হয়ে গিয়েছে। তাই আমি তাকে বললাম, আপনি যখন চলেই যাবেন তাহলে আমাকে কিছু শিখিয়ে দিয়ে যান, তাহলে আমার আর গ্রামের মানুষের অনেক উপকার হতো। আমার কথা শুনে তিনি আমাকে অনেক কিছু শিখিয়ে দেন, যা আসলেই অনেক উপকারী ছিল। আমার বাবার এক জমিতে কিছু ঝামেলার কারণে আমার বাবার নামে পুলিশ কেস হয়। তাই আমি ভাবছিলাম যদি ওনার কাছ থেকে কালো জাদু শিখি তাহলে আমাদের জমিটা হয়তো ফিরিয়ে আনা যাবে, সেই সাথে কেসটাও তুলে নেওয়া যাবে। এভাবে কিছুদিন যাওয়ার পর আমি কৌশলে তাকে বললাম, কবিরাজ সাহেব, আমাকে একটু কালো জাদু শেখাবেন? কারো কোনো ক্ষতি করব না, শুধু শিখতে চাই আমি। প্রথমে তিনি রাজি হন না, তারপর অনেক জোরাজোরিতে তিনি রাজি হন এবং বলেন যে বেশ, তুই যখন এত করে বলছিস তোকে আমি কালো জাদু শেখাবো, তবে আজ নয়, যেদিন কাজ আসবে সেদিন তোকে বলবো। আজ তুই বাড়ি যা। তার কিছুদিন পর কবিরাজের ডাক এলো। আমি আর দেরি না করে সাথে সাথে কবিরাজের কাছে যাওয়ার জন্য রওনা দিলাম। তার সেই মাঠের বাড়ির দিকে আমাকে যেতে দেখতেই সে ঘর থেকে বলে উঠল, এসেছিস তাহলে? আজকে তোকে একটি কাজ করতে হবে। যদি তুই এই কাজটি করতে পারিস তাহলে তুই কালো জাদু শেখার প্রথম ধাপ অতিক্রম করতে পারবি। কাজটা একটু কঠিন, তবে খুব বেশি কঠিন হবে না যদি তুই সাহসী হয়ে থাকিস। আরেকবার ভেবে দেখ, সত্যি সত্যি শিখতে চাস কালো জাদু? আমি কোনো কিছু না ভেবেই বলে দিলাম,
কিসের ভাবাভাবি, আমি পারবো, আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে। সেই কবিরাজটি বলল, ওই মাঠের একপাশে একটি শ্মশান আছে, সেখানে একটি আত্মহত্যা করা মেয়েকে দাহ করা হয়েছে। যেখানে মেয়েটিকে পোড়ানো হয়েছে তার পাশে একটি বড় বাঁশ মাটিতে পুঁতে দেওয়া আছে। সেই বাঁশটি তুলে নিচে একটি কলসি আছে, সেটা তোকে নিয়ে আসতে হবে। আর শ্মশানে যাওয়ার পথে অনেক কিছু তোর পথ আটকাতে পারে, আবার পিছন থেকে তোর নাম ধরে ডাকতে পারে। এসব শুনে ভয় পেলে চলবে না। আর হ্যাঁ, গভীর রাতে যেতে হবে। এই কাজটি করার সময় তোর শরীরে যেন কোনো কাপড় না থাকে। পারবি তো বল। আমি কথাগুলো শুনে একটু ভয় ভয় পাচ্ছিলাম, তবে কবিরাজকে তা বুঝতে না দিয়ে বললাম, হ্যাঁ পারবো। তারপর রাত যখন গভীর হয়ে গেল, তখন আমি সাথে করে একটি কোদাল, কলসটি নেওয়ার জন্য কাপড়ের একটি ব্যাগ আর একটি টর্চ লাইট নিয়ে রওনা দিলাম। যাওয়ার সময় কবিরাজ আমাকে তার দেওয়া একটি তেল মেখে যেতে বললেন। আমি তেলটি যখনই আমার মুখে মাখতে যাব, তখনই যেন পেট থেকে সব নাড়ি ভুড়ি বের হয়ে আসবে, এতটাই দুর্গন্ধ ছিল। তাও কোনো মতে আমি মেখে রওনা দিলাম। আমি টর্চ লাইট জ্বালিয়ে শ্মশানের রাস্তা ধরে হাঁটতে লাগলাম। অনেক রাস্তা হেঁটে গেলাম, কোনো সমস্যা হলো না। তারপর যখন প্রায় শ্মশান ঘাটের কাছে এসে গেছি, তখনই দেখলাম আমার পিছনে স্বাভাবিকের তুলনায় একটু বেশি বড় একটি কুকুর আমার পিছনে পিছনে আসছে। প্রথমে কুকুরটি দেখে আমি অবাকই হলাম, কারণ আমি লোকালয় থেকে অনেক দূরে চলে এসেছি। এখানে তো কুকুর থাকার কোনো কথা নয়। যাই হোক, আমি পাত্তা না দিয়ে হাঁটতে থাকলাম। হঠাৎ পিছনে তাকিয়ে দেখি কুকুরটা রাগান্বিত চেহারায়, চোখ দুটো টকটকে লাল, আগুন বের হয়ে আসছে, এমন চেহারায় আমার দিকে ধেয়ে আসছে। আমি ভয়ে দৌড় দিলাম শ্মশানের দিকে। তারপর পিছনে তাকিয়ে দেখি আর কিছু নেই। ততক্ষণে আমি শ্মশানে চলে এসেছি। তারপর যেই না লাইটটা শ্মশানের দিকে দিয়ে সদ্য দাহ করা মেয়েটির ছাই খুঁজতে যাব, অমনি ধপ করে লাইটটি নিভে গেল। একটু ভয়ই পেলাম। বলে রাখা ভালো, শ্মশানের পাশে একটি নদী ছিল। পূর্ণিমার আলোয় সেই নদীর পানি চকচক করছিল। সেই আলোতেই হাতড়ে হাতড়ে খুঁজতে থাকলাম সেই সদ্য দাহ করা মেয়েটির লাশের ছাই। কিছুক্ষণ এভাবে চলতে চলতে দেখতে পেলাম কি যেন একটা আগুনের শিখার মতো জ্বলছে। কাছে গিয়ে বুঝলাম এটি সেই মেয়েটির দাহ করা ছাই। তখনও একটু একটু আগুন জ্বলছিল। এবার আমি সেই বাসটি খুঁজতে লাগলাম। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে কিসের সাথে যেন হোঁচট খেলাম। তারপর উঠে দেখি এটি সেই বাসটি, মাথায় একটি লাল কাপড় বাঁধানো। অনেক চেষ্টা করলাম বাসটি তোলার জন্য, কিন্তু কিছুতেই তুলতে পারছিলাম না। সাথে সাথে একটি মেয়েলি গলায় আমার পিছন থেকে বলছিল, যা এখান থেকে যা, ওটা তুই নিয়ে যেতে পারবি না। জান নিয়ে বাঁচতে চাইলে এখনই চলে যা। কবিরাজের কথা মতো আমি তার কথার পাত্তা না দিয়ে শেষমেশ একটা হেঁচকা টানে উঠে আসলো সেই বাসটি। তারপর পাগলের মতো কোদাল দিয়ে খুঁড়তে লাগলাম। অনেকক্ষণ ধরে খুঁড়তে খুঁড়তে মনে হলো কোদালটা কিসের সাথে যেন ঠেকলো। তারপর হাত দিয়ে বুঝতে পারলাম যে এটি সেই কলস। সাথে সাথে সেই কলসটি আমার সাথে আনা কাপড়ের ব্যাগের ভিতর যেই না ঢোকাবো, অমনি দেখি সেই নদীতে একটি মেয়ে সাদা শাড়ি পরে ভয়ঙ্কর চেহারা নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো আগুনের মতো জ্বলছে, আর আমাকে বলছে, যদি বাঁচতে চাস তাহলে আমার জিনিস ওখানেই রেখে যা। আমি দ্রুত সেই কলসটি আমার ব্যাগের ভিতর নিয়ে উল্টা বাড়ির দিকে দৌড় দিলাম। সাথে সাথে আমার পিছন থেকে চিৎকার ভেসে এলো। আমাকে বলছি আমার জিনিস রেখে যা, নয়তো ভালো হবে না। বলে সেই মেয়ের অবয়বটি আমার পিছনে পিছনে ধাওয়া করতে থাকে। আমি কোনো কিছু না ভেবে দিক বিদিক ছুটতে থাকলাম। তারপর নদীর তীরে চড়ে এসে জ্ঞান হারালাম। তারপর যখন জ্ঞান ফিরে, তখন দেখলাম আমার সাথে সেই কলসটি এবং কাপড়ের ব্যাগটি কিছুই ছিল না। তারপর উঠে দেখলাম চারপাশে একটু আলো আলো হয়েছে। বুঝলাম সকাল হতে চলেছে। এক দৌড়ে আমি কবিরাজের কাছে আসি এবং তাকে সব খুলে বলি। তিনি সব শুনে বললেন, আমি তোকে আগেই বলেছিলাম, আরেকবার ভেবে দেখ, কিন্তু তুই শুনলি না। তোর ভাগ্য ভালো যে তুই এখনো বেঁচে আছিস। আমি যদি তোকে কাল শরীর বন্ধ করা তেলটা মাখতে না বলতাম, তাহলে তুই সেখানেই আজ মারা যেতি। তোর দ্বারা এটা সম্ভব নয়, তুই যা। সেদিন আমি বললাম, কবিরাজ সাহেব আমাকে আর একটা সুযোগ দেন, আমি পারবো। এভাবে অনেক আকুতি মিনতি করার পর কবিরাজ আরেকটি সুযোগ দিতে রাজি হয়। তারপর আরেক দিন কবিরাজ আমাকে ডাক পাঠালেন। আমি আবার গেলাম। তারপর কবিরাজ বললেন, তোকে আজ একটা কাজ করতে হবে। যদি পারিস তাহলে তোকে আমি কালো জাদু শেখাবো, আর যদি না পারিস তাহলে তুই আর
আগ্রহ দেখাবি না, ঠিক আছে? আমি বললাম ঠিক আছে। কবিরাজ বললেন, ওই মাঠের মাঝখানে একটি বাঁশঝাড় আছে, বাঁশঝাড়ের ভেতরে একটি কবরস্থান আছে, সেখানে একটি পুরুষ মানুষকে কবর দেওয়া হয়েছে, তোকে কবর খুঁড়ে সেই মানুষটির মাথা কেটে নিয়ে আসতে হবে। আমি বললাম ঠিক আছে। আমি একটি ছুরি আর লাঠি নিয়ে রওনা দিলাম সেই বাঁশঝাড়ের উদ্দেশ্যে। আর কবিরাজ আমাকে একটা পরা পানি দিয়েছিলেন, যাতে কোনো সমস্যা হলে সেই পানি ছিটিয়ে দেই। ঠিক আগের মতোই সারা রাস্তা গেলাম, কোনো সমস্যা হলো না। ঠিক যখনই সেই বাঁশঝাড়ের সামনে গেলাম, তখনই মনে হচ্ছে কে যেন পিছন থেকে দৌড়াদৌড়ি করছে, মনে হচ্ছে পিছন থেকে আমাকে ডাকছে। তারপর যখনই আমি পিছনে তাকালাম, রীতিমতো আটকে উঠলাম। দেখলাম একটি সাদা কাফন পরা মানুষ রাগান্বিত মুখ করে, চোখ দুটো লাল টকটকে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। তারপর পিছনে তাকিয়ে দেখি আর কেউ নেই। তারপর আমি বাঁশঝাড়ের ভিতরে ঢুকলাম। ঢুকে সেই কবরটি খুঁজতে থাকি। এক পর্যায়ে কবরটি খুঁজে পেলাম। আমি হন্তদন্ত হয়ে কবরটি খুঁড়তে থাকি। খুঁড়তে খুঁড়তে যখনই কবরের বাঁশগুলো সরিয়ে ফেললাম, সাথে সাথে আমি আটকে উঠলাম এবং এক আত্মচিৎকার দিয়ে উঠলাম। আমি দেখলাম যে বিশাল বড় একটা সাপ কবরের লাশটিকে পেঁচিয়ে রেখেছে। সাথে সাথে আমি কবিরাজের দেওয়া পানি ছিটিয়ে দিতেই সাপটি অদৃশ্য হয়ে গেল। তারপর আমি ভয়ে ভয়ে কবরে নামলাম। নামার সাথে সাথে যেই না মাথাটা কাটতে মাথার কাছে যাব, অমনি একটি ধাক্কা খেলাম। দেখলাম লাশের মাথাটি আস্তে আস্তে আমার দিকে ঘুরছে এবং লাশের চোখটি সম্পূর্ণ খোলা। এটি দেখে আমি ভয়ে যখনই কবর থেকে উঠে আসতে যাব, তখনই লাশটি আমার পা চেপে ধরে। আমি প্রাণপণে চেষ্টা করছি পা ছাড়ানোর, কিন্তু কোনোভাবেই পারছিলাম না। এক পর্যায়ে আমি ঝটকা দিয়ে আমি লাফ দিয়ে কবর থেকে উঠে পড়ি। উঠার সাথে সাথে কবর থেকে সেই লাশটি আমাকে বলছিল, আজ তোর নিস্তার নেই, তোকে আজ আমি মেরেই ফেলবো। আমি দিক বিদিক দৌড়াতে থাকি। পিছনে একটি কালো অবয়ব আমার পিছনে ধাওয়া করেছে। সেটি ভয়ঙ্কর রূপ নিয়ে আমার পিছনে ছুটছে। আমি দৌড়াতে দৌড়াতে হুমড়ি খেয়ে পড়ে যাই। তারপর সেই অবয়বটি আমার কাছে এসে বলছে, এবার তোকে পেয়েছি বলে অবয়বটি আমার গলা চেপে ধরে। আমি প্রাণপণে চেষ্টা করছি বাঁচার জন্য। এক পর্যায়ে আমি কবিরাজের দেওয়া পানি ছিটিয়ে দিতেই অবয়বটি আমাকে ছেড়ে দেয়। আমি আবার উঠে দৌড়াতে শুরু করি। তারপর আমার সামনে এক পরিচিত বোনের বাড়ি দেখতে পাই। আমি তার দরজায় নক করতেই দরজা খুলে দেয়। আমি তাকে বলছি, আপু, আমি রাতটা আজ এখানেই থাকতে চাই। সেই বোনটি বললেন, আয় ঘরের ভেতরে আয়, বলে আমাকে বলল, তুই এমন হাঁপাচ্ছিস কেন? আর গালে কিসের দাগ? আমি বললাম, কিছু না, রাস্তায় হোঁচট খেয়েছিলাম তাই। এই বলে কোনো মতো পার করলাম আমি। তারপর আমাকে সেই আপুটি তার ভাইয়ের সাথে একটি রুমে থাকতে দিল। বলে রাখা ভালো, আমি যেই পাশটাতে শুয়েছিলাম সেখানে একটি জানালা ছিল আর আমার পাশে সেই ভাইটি ছিল। তো আমি নিজেকে শান্ত করে শুয়ে পড়লাম। তারপর মাঝরাতে হঠাৎ দেখলাম জানালাটা খোলা আর জানালার ওই পাশে সেই কালো অবয়বটি। আমি কিছু বুঝে ওঠার আগেই সেই অবয়বটি আমার গলা চেপে ধরে। আমি সাথে সাথে হাত পা ছড়াতে থাকি। তখনই আমার পাশে সেই ভাইটি লাফ দিয়ে উঠে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে সবাই ঘুম থেকে উঠে দৌড়ে তার রুমে যায়। ততক্ষণে সেই অবয়বটি আমাকে ছেড়ে চলে যায়। সবাই আসার পর এসব জানতে পারে। পরদিন সকালে আমি বাসায় ফিরে আসি। সেদিন থেকেই আমার জ্বরে গা পুড়ে যাচ্ছিল। সেদিনই কবিরাজটি আমার বাসায় আসি। আমি রুমে একা ছিলাম। এসে আমাকে বলছে, তোমাকে আগেই বলেছি পারবে না, তাও তুমি গেলে। তারপর কবিরাজ আমাকে পানি পোড়া দিয়ে চলে যায়। আমি বিছানায় পড়েছিলাম কয়েক সপ্তাহ। আমি সুস্থ হওয়ার পর সেই জমিতে গেলাম যেখানে কবিরাজটি ছিল। সেখানে গিয়ে দেখি না আছে কোনো মানুষ, না আছে কোনো ঘর। তারপর মানুষের কাছে জানতে পারলাম তিনি চলে গেছে। এরপর আমি আর এসব শেখার চেষ্টাও করিনি। সেই রাতের কালো অবয়বটি এখনও আমাকে দেখা দেয়, আমার ক্ষতি করার চেষ্টা করে। এই ছিল আমার ঘটনা। সো প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানান আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়া দায়িত্ব আপনাদের। আপনাদের লাইক কমেন্টগুলো এবং সাবস্ক্রাইব আমাদের নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে, bodfmrat@gmail.com। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যের সাথে ঘটনাগুলো শুনে থাকার জন্য।